কিছুদিন আগে আমার সাথে আপনার বিয়ের প্রস্তাব পাঠানো হয়েছিল আপনার বাসায়। আপনি আমাকে রিজেক্ট করেছিলেন কেন জানতে পারি? দীপ্তর কথায় শ্রেয়সীর গা জ্বলে গেল। এই চূড়ান্ত অসভ্য লোকটা এখানে কি করছে সেটা ওর বোধগম্য হলো না। শ্রেয়সী এই রেস্টুরেন্টে এসেছে ছেলে দেখতেই, কিন্তু ছেলের সাথে লেজ হিসেবে যে ওরই 1 মাস আগে রিজেক্ট করে দেওয়া দাম্ভিক মাকাল ফলটাও আসবে সেটা জানলে কখনোই রাজি হতো না। সে খানিকটা রূঢ় গলায় বলল, আপনি জানেন না কারণটা? কিভাবে জানবো? আমার মধ্যে রিজেক্ট করার মতো কি আছে? কিছু নেই। না, আমি দেখতে হ্যান্ডসাম, ভালো জব, স্যালারিও হ্যান্ডসাম, সাথে ব্রিলিয়ান্ট। তাহলে সমস্যাটা কোথায়? আত্মবিশ্বাসী টুইটুম্বুর স্বরে বলল দীপ্ত। শ্রেয়সী এবার আর রাগ সামলাতে পারল না। তবে রেস্টুরেন্টে এত লোকজনের মধ্যে গলা চড়ালো না। পরিবেশ সম্পর্কে সে অবগত, তবুও দাঁতে দাঁত চেপে বলল, বিভিন্ন প্রোডাক্টসের অ্যাডভার্টাইজমেন্ট দেখেছি। জলজান্ত মানুষের, তাও আবার নিজের ব্র্যান্ডিং সেলিব্রিটি ছাড়া আর কারোর কোনো দিন দেখিনি। রিজেকশনের জন্য এটা কি যথেষ্ট কারণ নয়? দীপ্ত হাল ছাড়ার পাত্র নয়। সে উৎসাহ নিয়ে বলল, আমার মধ্যে সেই কোয়ালিটি আছে বলেই করি। তাতে সমস্যাটা কোথায়? নিজের গুণ থাকলে সেটা প্রকাশ করাটা কি দোষের? কত নম্বর ধারার অফেন্স এটা? এটা আপনার চরিত্রের ডিসেবিলিটি। সব ধরনের অফেন্স তো আর আইনের ধারে লেখা থাকে না, তাই না? হেসে কথাটা বলল শ্রেয়সী। আপনি যে আমাকে ইনসাল্ট করছেন সেটা আপনার মতো একজন সুশীল আচরণ বিশিষ্ট মেয়ের চোখে পড়ছে না? আপনার বায়োডাটায় দেখেছি আপনি নাকি সায়েন্সের স্টুডেন্ট ছিলেন। নিউটনের 3য় সূত্র জানেন তো? দীপ্তর বদরাগী স্বভাব, অল্পে মাথা গরম হয়ে যায়, আর আজ তো রীতিমতো অগ্নিগোলক বর্ষিত হচ্ছে। সে কথার খেই হারিয়ে বলল, আপনার সাথে কথা বলাটাই আমার ভুল হয়েছে। আমার জন্য কত মেয়ে লাইন দিয়ে আছে আপনি জানেন? পাশ থেকে সৌম্য বুঝতে চেষ্টা করছে আসলে হচ্ছেটা কি। সে অনেকক্ষণ থেকেই এটা সেটা জিজ্ঞেস করছিল, কিন্তু বেচারে সুযোগই পাচ্ছে না। এখানে ক্যাটফাইট চলছে। সে দুজনের মাঝে বসে কথার বর্ষণে চিড়েচ্যাপ্টা হয়ে যাচ্ছে। শ্রেয়সী দীপ্তর দিকে তাকিয়ে বলল, তো আমাকে এসব কেন জিজ্ঞেস করছেন? আপনার কোনো কিছুতেই আমার কোনো ইন্টারেস্ট নেই। আপনি আপনার ইগোয়েস্টিক নেচার নিয়ে যারা লাইন দিয়েছে তাদের গলায় ঝুলে পড়ুন, তাদের নিয়ে গদগদ করুন। এবার দীপ্তর দৃষ্টি বিস্ফোরিত হলো। সে বিস্মিত গলায় বলল, মানে কি? বলতে চাইছেন আপনার প্রতি আমার ইন্টারেস্ট আছে, এজন্যই মেয়েদের সাথে কথা বলতে চাই না। এদের সাথে কথা বলতে গেলেই ভাবে যেন প্রেম নিবেদন করার জন্য মরে যাচ্ছে। এদের মাথায় ঘিলু বলতে কিছু থাকে না। শ্রেয়সী বুঝতে পারছে ওর মেজাজের পারদ 110 ডিগ্রি অতিক্রম করে গেছে, যে কোনো মুহূর্তে বিস্ফোরণ ঘটবে। তবু সে মেজাজ হারালো না। মাথা ঠান্ডা রাখার চেষ্টা করতে করতে বলল, আপনার মাথায় ঘিলুর উর্বরতা প্রয়োজনের চাইতে বেশি হয়ে গেছে। এক কাজ করুন, আপনার হাই প্রোফাইল জবের পাশাপাশি ঘিলুর বিজনেস শুরু করুন। এখন তো অনলাইনে ব্যবসার রমরমে বাজার, তবে ঘিলু সেল করার মতো ইনোভেটিভ আইডিয়া কেউ নিয়ে আসেনি। আপনার অতিরিক্ত ঘিলু বিক্রি করে দিলে আপনার নিজেরও মস্তিষ্কের ব্যালেন্স আসবে, আবার যাদের ঘিলুর অভাব তারাও কিনা উপকৃত হবে। তবু আমি ফ্রিতে ভালো উপদেশ দিয়ে দিলাম। ভাই, একটানা হড়বড়িয়ে কথাগুলো বলে শ্রেয়সী উঠে দাঁড়ালো। মাঝে থামলে বা বলার গতি কমে গেলে কথাগুলো পারত না লোকটাকে শোনাতে। দীপ্তর মুখ এখন থমথমে হয়ে আছে। ততক্ষণে খাবার দিয়ে গেছে। সে বলল, আমি ফ্রি সার্ভিস নেই না। খাবার না খেয়ে যাচ্ছেন কেন? উপদেশের জন্য আজ আমার তরফ থেকে ট্রিটটা ধরে নিন না। মেয়েরা অবশ্য এমনিতেই কখনো রেস্টুরেন্টের বিল দেয় না। শ্রেয়সী হাতে তুলে ওয়েটারকে ডেকে বিল দিয়ে যেতে বলল। রাগে ওর মাথা ফেটে যাওয়ার উপক্রম। অপমানটা হজম করতে পারছে না কিছুতেই। সে আবার বসল। ইচ্ছে করছে সামনে কাঁটা চামচ তুলে নিয়ে ফালতু লোকটার চোখে গেঁথে দিতে। কিছুক্ষণের মধ্যে শ্রেয়সী বিল পরিশোধ করে উঠে যাবার আগে দীপ্তর চোখে চোখ রেখে বলল, উপদেশ যেমন ফ্রিতে দিয়েছি, বিলটাও দিয়ে গেলাম। নিজেকে নিজে চালানোর সামর্থ্য আমার আছে, অন্যের ওপর নির্ভর করতে হয় না। বেশি করে খান, আমার খাবারটাও আপনার জন্য রইল। একটু বেশি করে খান, যদি সুবুদ্ধি হয়। বের হবার আগে শুনল সৌম্য বলছে, শ্রেয়সী, আমরা তো কথাই বললাম না। শ্রেয়সী ঘুরে তাকিয়ে বলল, এরকম সেলফ অফসেটেড লোকের বন্ধুর সাথে কথা বলার কোনো ইচ্ছে নেই আমার। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এলোমেলো অনেকক্ষণ হাঁটল শ্রেয়সী। মেজাজ গরম হলে সে চেষ্টা করে কারোর সাথে কথা না বলতে। কিছুক্ষণ একা থাকলে ধীরে ধীরে রাগ পড়ে যায়। ফোন বাজতে দেখল মা কল করেছেন, কিন্তু এখন কল ধরতে ইচ্ছে করছে না। সূর্য তেজ হারাতে শুরু করেছে।
লালচে আভা ছড়াতে শুরু করেছে। সূর্যকে মেঘের আড়ালে ডুবে যেতে দেখতে ওর ভারী ভালো লাগে। দূরদণ্ড প্রতাপ সূর্য কেমন মিঠে আলো ছড়ায় তখন। বসন্তের শেষ লগ্নের বাতাস গায়ে এসে ঝাপটা দিয়ে গেল। হুট করে মন ভালো হয়ে গেল শ্রেয়সীর। পাত্রী দেখার কথা ছিল সৌম্যর জন্য। দীপ্ত ওর খুব ভালো বন্ধু। পরশু সৌম্য গিয়েছিল দীপ্তর অফিসে দেখা করতে। কথায় কথায় জানায় সে মেয়ে দেখতে যাবে। প্রথমে দীপ্ত আগ্রহ দেখায়নি, কিন্তু এক পর্যায়ে সে যখন মেয়েটার নাম বলে তখন দীপ্ত হঠাৎ কৌতূহলী হয়ে উঠে জিজ্ঞেস করে, তোর কাছে ওই মেয়ের ছবি আছে? সরল মনে সৌম্য ছবিটা দেখায়। দীপ্ত বলল, তুই একাই যাবি দেখা করতে? হ্যাঁ, শ্রেয়সীর কাজিনের আসার কথা ছিল ওর সাথে, কিন্তু পা নাকি মচকে গেছে, সে একাই আসবে, তাই আমিও। আমি যাই তোর সাথে? আয়, সমস্যা নেই। দীপ্ত এসেছিল দুটো উদ্দেশ্য নিয়ে। ওকে আজ পর্যন্ত কেউ প্রত্যাখ্যান করেনি, বরং সেই অসংখ্য প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। বিয়েতেও সে রাজি হয়নি, কিন্তু বাবা ইমোশনাল ব্ল্যাকমেল করে মেয়ে দেখতে পাঠান। সে যায়, কথা বলে নিজে ভেঙে দেয়। শ্রেয়সী ওর সাথে 5 মিনিট কথা বলে উঠে চলে গিয়েছিল। আবার যাবার আগে বলে গিয়েছিল, আই থিঙ্ক ইউ আর নট পারফেক্ট ফর ইচ আদার। এই রিজেকশন দীপ্ত কোনোভাবেই মানতে পারেনি। নিজের মধ্যে এমন কোনো দোষ খুঁজে পায়নি যে অন্য কেউ ওকে না বলতে পারে। নিজের ওপরে এতদিনের তৈরি হওয়া আত্মবিশ্বাসের পালে জোর ধাক্কা দিয়েছিল শ্রেয়সী। কারণটা সে জানতে চাইছিল। দ্বিতীয় কারণ ছিল, ওকে যে মেয়ে রিজেক্ট করেছে সেই মেয়ে যদি পাত্র হিসেবে সৌম্যকে পছন্দ করে তাহলে অপমানের চূড়ান্ত হবে। বন্ধু মহলে ওর রেপুটেশন ধপাস করে মাটিতে মিলিয়ে যাবে, যা সে হতে দিতে চায় না। শ্রেয়সী নিশ্চয়ই সৌম্যকে বলবে বিষয়টা। ওদিকে সৌম্যের পেটে কোনো কথা থাকে না। অত্যন্ত বোকা স্বভাবের ছেলে, কিন্তু নিজের বাহাদুরি প্রকাশ করার কোনো সুযোগ ছাড়তে চায় না। এটা তো রীতিমতো ব্রেকিং নিউজ হবে পরিচিত গণ্ডিতে। তারপর সবাই ওকে নিয়ে হাসাহাসি করবে। যাক, এদিক থেকে সে সফল। এখন সৌম্য নিজেও যেহেতু রিজেক্টেড, নিজের স্বার্থেই সে আজকের ঘটনা গোপন রাখবে। তুই এজন্য গেছিলি শালা? মেয়েটা দেখতে কত সুন্দর, তোর জন্য আমার বিয়েটা ভাঙল। ওই মেয়ের মধ্যে সৌন্দর্যের কি দেখল সৌম্য, যা দীপ্ত ভেবে পেল না। সে তো দেখল কেবল আগুনে গনগন চোখ আর ওই তেতো কণ্ঠস্বর। সে সান্ত্বনা দেবার ভঙ্গিতে বলল, আরে দোস্ত, আমি কি তোর খারাপ চাই বল? আমি তোরে সেভ করলাম, একটা ধন্যবাদ দে শালা। তা না করে? কিসের জন্য ধন্যবাদ দেব? কি সেভ করলি? আরে, আমি সাথে না আসলে তুই চেহারা দেখেই গলে যেতি। চাঁদ দূর থেকেই সুন্দর, কাছে গেলে ভেতরে খালি পাথর আর পাথর, জানিস না? ভেরি ব্যাড জোক। আচ্ছা, সব বাদ দিলাম। তুই বল, ওই মেয়ের আচরণ তুই দেখিসনি? কেমন মুখরা মেয়ে, তোর জীবন ঝালাপালা হয়ে যেত ওরে বিয়ে করলে। আমি তোকে চিনতাম, তাই এসেছি। বলে তো বিশ্বাস করতি না, তাই ডেমনস্ট্রেশন দেখালাম। সৌম্য তবুও মানল না, সে রেগে চলে গেল। দীপ্তর মেজাজ খারাপ হলেও এখন মজাই লাগছে। কেন যেন ভীষণ হাসি পাচ্ছে। হো হো করে হেসে ফেলল। সে হাসির তীব্রতা এমন ছিল যে রেস্টুরেন্টের অন্য লোকজনও একবার হলেও তার দিকে ফিরে তাকালো। মহসিন সাহেব আর দীপ্তর বাবা ছেলের সংসার নীরব এবং নির্ঝঞ্ঝাট। তারা দুজনে ভাগাভাগি করে রান্না করেন। সংসারের কাজগুলো সেভাবেই চলে। তিনি চান ছেলে বিয়ে করে একটা সত্যিকারের সংসার করুক, যা তার সেভাবে করা হয়ে ওঠেনি। কিন্তু ছেলে তার কথা কানেই নেয় না। বিষয়টার একটা সুরাহা তিনি করতে চাইছেন। দীপ্ত বাসায় ঢুকতেই মহসিন সাহেব হেসে বললেন, আজ তো রান্না আমি করে দিয়েছি, আগামী 2 দিন কিন্তু তোর পালা। দীপ্ত মৃদু হেসে বলল, বাবা, তুমি ইদানিং হিসেবি হয়ে গেছো মনে হচ্ছে। আমি যে এই সপ্তাহে 3 দিন ঘর মুছলাম, বাথরুম পরিষ্কার করলাম তার বেলা। মহসিন সাহেবের হাসি এবার বিস্তৃত হলো। এখন বুড়ো হচ্ছি না, এখন বাপের জন্য এটুকু করতে পারবি না? দীপ্ত প্রমাদ গুনল। কথা কোন দিকে এগোচ্ছে সে ধরতে পারল। কেন যে কাজের ফিরিস্তি দিতে গেল। বাবা আবার বললেন, বয়স বাড়ছে, নিজের তো আর এসব রান্না খেতে খেতে মুখের টেস্ট নষ্ট হয়ে যাচ্ছে, এবার বিয়েটা কর। দীপ্ত এবার বলল, বাবা তুমিও না, তোমার ধারণা আমি বিয়ে করলে সে তোমার এসব রান্না বান্না সব কাজ করে দেবে? ওদের বাসায় যেহেতু মহিলা নেই, তাই কাজের লোক, পুরুষ কাজের লোক রেখেছিলেন মহসিন সাহেব। তখন দীপ্ত 8 বছর বয়সী ছিল। দুরন্ত ছিল খুব। দুষ্টুমি থামাতে না পেরে ওকে পিটিয়ে পালিয়ে গিয়েছিল। যাবার আগে কিছু মূল্যবান জিনিসপত্র সরিয়েছিল। অফিস থেকে ফিরে এই ঘটনা দেখে তিনি আর রিস্ক নেননি। দীপ্তকেও ঘরের কাজ শিখিয়েছিলেন, যতটুকু না করলেই নয়। কাজ করার জন্য তোকে বিয়ে করার কথা আমি একবার বলেছি, তোর সংসারটা একবার দেখব না? নাতি নাতনিদের সাথে খেলাধুলা করব না? এভাবে জীবন কাটিয়ে দেব? দীপ্তর হাসি মুখ ম্লান হলো খানিকটা।
মুখে চলে এসেছিল তুমিও তো বিয়ে করেছিলে, তোমার সংসার হলো। কিন্তু বলা হয় না, বাবার মুখটা ভীষণ হাসি হাসি, এই হাসি ওর জন্য অমূল্য। সে বলল, বাবা, তোমার কথা শুনে পাত্রী দেখতে গিয়ে অপমানিত হয়েছি, আমাকে আর এসব বলবে না তো। একটা রিজেকশনে তোর এত সমস্যা, তাহলে তুই যাদের দেখতে গিয়ে এটা সেটা খুঁজে রিজেক্ট করেছিস তাদের কেমন লেগেছে? তুমি আমার বাবা, অথচ ওদের ডিফেন্ড করছো। ভালো ভালো, তো একটা প্রেমও তো অন্তত করতে পারতি, তাহলে পাত্রী দেখার কষ্টটা করতে হতো না। আমি আর প্রেম, ওইসব ন্যাকামি আমাকে দিয়ে হবে না। ন্যাকামি থেকে ভালো কিছু হলে একটু ন্যাকামি করলি না হয়, এমনিতে তো অন্য কত ন্যাকামি করিসই। দৃষ্টিতে একরাশ অবিশ্বাস নিয়ে সে বাবার দিকে তাকিয়ে বলল, আমি ন্যাকামি করি? এরকম কথা তুমি বলতে পারলে বাবা? উদাহরণ দেব? বলে শেষ করা যাবে না। আমি একটা কাগজে লিস্ট করে তোকে কাল দেব। এখন খেতে আয়, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, সাথে আমার ক্ষুধা লেগেছে। তোর পছন্দের চিংড়ি ভুনা করেছি। খুনসুটিতে খাবার পর্ব শেষ হলো। দীপ্ত ঔষধ খাইয়ে বাসন পরিষ্কার করলো। দুজনে একসাথে সময় কাটালো ঘন্টাখানেক, তারপর শুতে গেল। দীপ্ত মিনিট 10 পরে মহসিন সাহেবের ঘরে এলো। এবার ওর মুখ থমথমে। বাবা, তোমার এক্স ওয়াইফ যদি আমাকে কল দেয় তাহলে বলবে আমাকে যেন উনি কল করে বিরক্ত না করেন। কথা শেষে ঝড়ের বেগে বেরিয়ে গেল দীপ্ত। মহসিন সাহেবের মনটাও খারাপ হয়ে গেল। শ্রেয়সী পাত্র দেখার পাশাপাশি আরেকটা কারণে ঢাকা এসেছিল। এবার একটা জবের জন্য ভাইবা ছিল। সৌম্যের বাড়ি ওদের জেলারই অন্য উপজেলায়। প্রথমে কথা ছিল তারাই যাবে, কিন্তু শ্রেয়সীর ভাইবার ডেট পরে ওকে আসতেই হবে বলে এখানে ব্যবস্থা করা হয়েছিল। শ্রেয়সী ইউনিভার্সিটির হল ছেড়েছে গত বছর। হলের রুমমেট আয়শা আপুর বাসায় উঠেছিল সে। আপু ওকে অত্যন্ত স্নেহ করেন। ভাইবাও খারাপ হয়নি, টিকেও যেতে পারে বলা যায় না। সে আজ বাসায় ফিরে এসেছে। মা এটা সেটা জিজ্ঞেস করলেন। হঠাৎ জিজ্ঞেস করলেন, সৌম্যকে কেমন দেখলি? সেদিনের ঘটনা শ্রেয়সী আর মনে করতে চায়নি। এখন মা বলতে মনে পড়ল পরশু বিকেলের কাণ্ড। ভাইবা দেবার পর যেটুকু ভালো লাগছিল তা উবে গেছে দীপ্তর অযাচিত কথাবার্তায়। সেদিনের ঘটনা অথচ এখনও মনে পড়লেই মেজাজ গরম হচ্ছে। মা, একটা কথা স্ট্রেট বলি। বল, শুনছি। এখন আমি কয়দিন একটু মন দিয়ে পড়াশোনা করতে চাইছি। একটা জব হোক, থিতু হই, তারপর বিয়ে করি, প্লিজ মা। কথা বলতে বলতে বাবা এলেন। ঠিক আছে মা, আর কিছুদিন দেখ। বাবার সাথে ওর সখ্যতা খানিকটা বেশি। মা অনেক প্রশ্ন করতেন বলে ফোনে তাকে তিক্ত কথাগুলো বলেনি, কিন্তু বাবা কোনো প্রশ্ন না করে মনোযোগ দিয়ে ওর কথা শোনেন। তাই বাবাকে খানিকটা হিন্টস দিয়ে রেখেছিল শ্রেয়সী। বাবার এই রাজি হয়ে যাওয়াটা মা পুরোপুরি মানতে পারছেন না। বাবার সাথে এটা সেটা বলছেন, তবে সে জানে অন্তত 6 মাসের জন্য এই ঝুট ঝামেলা থেকে মুক্তি। যাক, আপাতত স্বস্তি। বিয়ের আগের এই দেখাদেখির নামে যা ঘটে তা ওর একেবারেই ভালো লাগে না। দীপ্ত, তোর তো ছুটি আছে 2 দিন, চল বাড়ি থেকে ঘুরে আসি। দীপ্ত তরকারির জন্য আলু কাটছিল। বাবার কথা শুনে কাজ অব্যাহত রেখে জিজ্ঞেস করলো, শুধু শুধু বাড়িতে গিয়ে কী করবে বাবা? কোনো দরকার? পৈতৃক ভিটা, মন টানে মাঝে মধ্যে। সবসময় তো এখানেই কাটিয়ে দিলাম। ইদানিং নস্টালজিক হয়ে যায়, শৈশব বড্ড টানে, বুড়ো হয়ে গেছি তো। দীপ্ত একটু ভাবল বাবার অন্য কোনো মতলব আছে কিনা। আগেরবার বলে কয়ে নিয়ে গিয়ে শ্রেয়সীর সাথে দেখা করিয়ে দিয়েছিল, এবার অন্য কেউ জুটেছে কিনা কে জানে। তাই বলল, আমাকে যেতেই হবে। মহসিন সাহেবের মুখ খানিকটা ম্লান হলো। বললেন, তোর অন্য কোনো অ্যাপয়েন্টমেন্ট থাকলে আসতে হবে না। বয়স হয়েছে ছেলেকে নিয়ে যে নিজের এলাকায় যাব সেই কপাল কি আর আমার আছে? দীপ্ত হেসে ফেলল। বাবা যে কি পরিমাণ ইমোশনাল ব্ল্যাকমেল করেন এটা ওর থেকে ভালো আর কে জানে। তবে মানুষটার ভেতরে এখনও অদ্ভুত সারল্য বিদ্যমান। বয়স তার ভেতরে শিশুকে ছুঁতে পারেনি, তাই বোধহয় তাকে কষ্ট পেতে হয়েছে। দীপ্ত সেজন্য আবেগ নামক অনুভূতিকে মোটেই পাত্তা দেয় না। আর একটা মহসিন আহমেদ সে হতে চায় না। ঠিক আছে, তাহলে কাল অফিস থেকে ফিরে রওনা দেই, তুমি রেডি থেকো, মৃদু হেসে বলল দীপ্ত। বাবা ভীষণ খুশি হলেন। ছোটবেলায় এভাবেই ওর কত অবুঝ আবদার বাবা হাসি মুখে মেনে নিয়েছেন, শুধুমাত্র ওর মুখের এক চিলতে হাসি দেখার জন্য। সময়ের আবর্তে উল্টো স্রোত এসেছে সম্পর্কে। এখন দীপ্তর পালা বাবাকে হাসিটুকু ফিরিয়ে দেবার, অম্লান উদ্ভাসিত হাসি। শ্রেয়সীর চাকরিটা হয়ে গেছে, সামনের সপ্তাহে জয়েনিং। বাবা মা ভীষণ খুশি হয়েছেন ওর প্রাপ্তিতে। মা অবশ্য জয়েনিং লেটার হাতে নিয়েই বলেছেন, এবার কিন্তু আর কোনো অজুহাত শুনব না, বিয়ে এবার করতেই হবে। বাবা বললেন, কটা দিন যাক না, ওকে একটু গুছিয়ে নিতে দাও, এই মাসটা সময় নিক।
মা কড়া চোখে বাবার দিকে তাকিয়ে বললেন, বিয়ের কথাবার্তা আজ থেকে শুরু করলে বিয়েটা কি আজই হয়ে যাচ্ছে নাকি? কত কি বিবেচনা করতে হয় তোমার ধারণা আছে? বাবা অবশ্য মাকে মানিয়ে নিয়েছেন। আগামী পরশু শ্রেয়সী চলে যাবে বলে প্রচুর কেনাকাটা চলছে। মা নিজে পছন্দ করে সব কিনে আনছেন, ওর পছন্দের খাবারগুলো রান্না করছেন। অথচ সে 6 বছর ঢাকায় থেকেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স শেষ করেছে, কিন্তু এখন বাবা মার অস্থিরতা দেখে মনে হচ্ছে সে যেন এই প্রথম বাইরে যাচ্ছে। তোর একটা দুটো ছেলেমেয়ে হোক, তারপর বুঝবি কেমন লাগে। আজ শ্রেয়সী হাতে মেহেদি পড়েছিল। বাবা হুট করে বললেন, মা তোর মার হাতে একটু দিয়ে দিস তো। বাবা সবসময়ই এমন ভীষণ রোমান্টিক মানুষ। মা কিঞ্চিত রাঙা হলেন অভ্যস্ততা সত্ত্বেও। এই দুজনের কেমিস্ট্রি ওর ভীষণ ভালো লাগে। তাদের ঝগড়া হয় বাজার থেকে ছোট মাছ কিনে আনলে, কিংবা বাবার কিছুটা অগোছালো স্বভাবের জন্য। মা তখন ভীষণ রেগে থাকেন। অবশ্য বাবার উপরে বেশিক্ষণ রাগ ধরে রাখতে পারেন না। ও সবসময় এমন একটা দাম্পত্য সম্পর্ক চায় যেখানে আলু পেঁয়াজের ফাঁকে মুগ্ধতা হারিয়ে যাবে না, অসম্ভব বোঝাপড়ায় পরস্পরকে আগলে রাখা যাবে, ঠিক ওর বাবা মায়ের বোঝাপড়ার মতো। বাবা মা দুজনে শ্রেয়সীর সাথে আসবেন বলে ঠিক হলেও শেষ মুহূর্তে তারা আসতে পারলেন না। বড় ফুপু হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। শ্রেয়সীর জয়নিং অগত্যা ওকে একাই রওনা দিতে হলো। বাবা অবশ্য ওকে বাসে তুলে দিয়ে গেলেন। চশমার ঝাপসা ফ্রেম মুছলেন কয়েকবার। তার মেয়েটা চোখের সামনে কেমন বড় হয়ে গেছে, নিজের পায়েও দাঁড়িয়ে গেছে। তার ভারী গর্ব হলো মেয়ের জন্য। বাস যাত্রাবিরতি দিলে শ্রেয়সী নামল, তাতেই বিপত্তি বাঁধল। হয়তো খানিকটা অন্যমনস্ক ছিল। হাতের ব্যাগে হ্যাঁচকা টান পড়তেই যতক্ষণে সম্বিতে ফিরল ততক্ষণে লোকটা গায়েব। গলা দিয়ে অবচেতনে একটা চিৎকার বেরিয়ে এলো। আশেপাশে কয়েকজন এগিয়ে এলো। তাদের উপদেশমূলক তত্ত্বকথা শুনতে ওর বিরক্ত লাগছিল। ওর বিরক্তি আরও বাড়িয়ে দিল একটা গা জ্বালানো অট্টহাসি। নিজের দায়িত্ব নিজে নিতে পারার নমুনা তো দেখলাম, সামান্য একটা ব্যাগ সামলে রাখতে জানেন না। দীপ্তকে এখানে দেখাটা সম্পূর্ণ অপ্রত্যাশিত। কোত্থেকে উদয় ঘটল এই জঞ্জালের? একে তো এহেন পরিস্থিতি, সাথে কটাক্ষের তীর। তৃতীয় মহাযুদ্ধের দামামা বেজে উঠল শ্রেয়সীর মাথায়। নির্লজ্জের মতো হাসছেন কেন? দীপ্তর গা জ্বালানো হাসি থামানোর জন্য কথাটা বলল শ্রেয়সী। ভাগ্যিস সে একে বিয়ে করতে রাজি হয়নি। নিজের সিদ্ধান্তের ওপরে আরেকবার পূর্ণ আস্থা পোষণ করল সে। চোরটা ব্যাগ টান দেওয়ার সময় আপনার রিয়াকশনটা ভাবতে হাসি থামাতে পারছি না। আপনি তখন দেখেছেন, তাহলে মজা না নিয়ে হেল্প করতে পারতেন। দীপ্ত এবার হাসি থামিয়ে 2 পা এগিয়ে এসে কপাল কুঁচকে বলল, মানে কি? কিভাবে হেল্প করতাম? এটা কি সিনেমা? নায়কের মতো হুসেন বোল্টের স্পিডে দৌড়ে চোরকে কেলিয়ে আপনার ব্যাগ উদ্ধার করব? সম্ভব না। শ্রেয়সী কিঞ্চিত অপ্রস্তুত হলো। তবে সে হাল ছাড়ার পাত্রী নয়। বাঁকা কথা সে হজম করতে শেখেনি। আপনার যে সেই যোগ্যতা নেই তা আমি জানি, কিন্তু কারোর বিপদে যে হাসতে হয় না, সেই সেন্স আপনার নেই বোধ হয়। আমার হাসি পেলে আমি কি কাঁদবো নাকি? আমি সবসময় আমার মনের কথা শুনি। এত হাসি আটকে রেখে হার্টকে কষ্ট দেওয়া ঠিক হবে বলেন? শ্রেয়সী জানে এখন এই ঝামেলাবাজ লোকটার সাথে কথা বলে কোনো লাভ নেই। ব্যাগটার জন্য চিন্তা হচ্ছে। ভাগ্যের সার্টিফিকেট, পরিচয়পত্র সহ সব গুরুত্বপূর্ণ কাগজ লাগেজের মধ্যে তুলেছিল। তবু ওর মোবাইল ফোন, টাকা এসব তো গেল। এগিয়ে যাচ্ছিল, হঠাৎ একটা কথা মাথায় আসতেই ঘুরে দাঁড়িয়ে দীপ্তর দিকে প্রশ্ন ছুড়ে দিল, আপনি আমাকে ফলো করছেন না তো? দীপ্তর হাসি থেমে গেল। সে এবার একটু চড়া সুরেই বলল, আপনাকে কেন ফলো করতে যাব? আপনি কি মিস ইউনিভার্স? তাহলে এখানে কি করে এলেন? আবার একই বাসে ব্যাগ ছিনতাই হতে দেখেছেন, তার মানে আগে থেকে আমাকে দেখছিলেন। তো এখন এর উত্তর দিন। আমি কাউকে এক্সকিউজ দেই না ম্যাডাম। আরেকটা কথা, আমার এত খারাপ দিন আসেনি যে আপনাকে আমার ফলো করতে হবে। শ্রেয়সী তাচ্ছিল্য হেসে বলল, জেনে ভালো লাগলো। আমি যা বলি তা কারোর ভালো লাগবে না এটা হতেই পারে না, আত্মবিশ্বাস নিয়ে বলল দীপ্ত। ওর বলার ভঙ্গিতে শ্রেয়সীর মনে হলো ছেলেটা কথাগুলো বিশ্বাস করেই বলেছে। এমন হামবড়া লোক সে কখনোই দেখেনি। সে বলল, একটা কাজ করুন, পপুলার রেডিও স্টেশনে আরজে হিসেবে জয়েন করুন, বা ক্যানভাসদের মতো গাড়িতে গাড়িতে গিয়ে আপনার সুমিষ্ট কথাগুলো মানুষের শুনিয়ে আসুন। কে জানে তারা হ্যাপি হরমোন পেল আপনার কথা থেকে। এবার দীপ্ত হেসে বলল, বাহ, আপনি তো অনেক ইনোভেটিভ। আপনার সাথে আমার 3 দিন কথা হয়েছে, এর মধ্যেই 2টো বিজনেস আইডিয়া বেরিয়েছে আপনার মাথা থেকে। আপনি এমন ক্রিয়েটিভ, নাকি আমার মতো একজন ইন্টালেকচুয়াল মানুষ আশেপাশে থাকলেই কেমন বুদ্ধি খোলে? শ্রেয়সী এমন ঝগড়াটে ছেলে কখনো দেখেনি। এর কি খেয়ে দিয়ে কাজকর্ম নেই নাকি, ভাবল সে।
নিজেকে নিয়ে এত গর্ব করবেন না দীপ্ত। আপনি একজন বোকার হদ্দ, আপনার মাথায় গোবর ভর্তি। আকর্ণ বিস্তৃত হেসে দীপ্ত বলল, সে কি, আপনার চোখে কি স্ক্যানার বসানো আছে নাকি? খালি চোখে আমার মাথার ভেতরটা দেখে ফেললেন। দাঁতে দাঁত চেপে শ্রেয়সী বলল, ফাজলামো করছেন? সি সি সি, ফাজলামো কেন করব? আমি ভাবছিলাম লুভর কিংবা ব্রিটিশ মিউজিয়ামের সাথে যোগাযোগ করব কিনা। অবশ্য বড় বড় রিসার্চ ইনস্টিটিউটগুলো আপনাকে লুফে নেবে, এমন হিউম্যানেট স্ক্যানার হাতছাড়া করতে চাইবে না। শ্রেয়সীর মনে হলো এখন ওর নিজের মাথায় যদি একটা পাতিলের চাল আর পানি বসিয়ে রাখা হয়, কিছুক্ষণ পরে নিশ্চিত তা ফুটে ভাত হয়ে যাবে। আপনি আমার ব্যাগ ছিনতাই হতে দেখে কিছু বলেননি। একটা হ্যান্ডব্যাগে তার কত প্রিয় আর প্রয়োজনীয় জিনিস থাকে আপনার ধারণা আছে? প্রিয় জিনিস হারিয়ে গেলে তার কত মন খারাপ হয় জানেন? আপনার উচিত ছিল অন্তত আমাকে খানিকটা স্পেস দেওয়া, তা না করে এতক্ষণ ধরে যা করলেন এটা একটা গৃহীত অন্যায়। সিরিয়াস ভঙ্গিতে কথাগুলো বলল শ্রেয়সী। ওদিকে দীপ্তর মুখে এখনও ক্যাটকেটে হাসি। সে নাটকীয় ভঙ্গিতে বলল, তা অন্যায় যখন করেই ফেলেছি তার তো প্রায়শ্চিত্ত করা উচিত। কি প্রায়শ্চিত্ত করলে আপনার শুলে চড়ানোর শাস্তি মওকুফ করা হবে? আমার কাছে মোবাইল নেই, কোনো টাকাও নেই। বাস থেকে নামার পরে আমার গন্তব্যে পৌঁছানো পর্যন্ত যত খরচ হবে তা আমাকে ধার হিসেবে দিতে হবে। নেমে জিডি করতে হবে। সেখানে আমি নিশ্চয়ই একা যাব না, কাউকে ডাকতেও পারবো না, কারণ মোবাইল সাথে নেই। আপনাকে আমার সাথে যেতে হবে। আপনি সিরিয়াস? অবশ্যই। দীপ্তর অভিব্যক্তি বদলে গেল, এবার রেগে গেছে। এটা মগের মুল্লুক নাকি? আমি কেন এটা করতে যাব? কারণ আপনি মাত্রই অপরাধে স্বীকার করে প্রায়শ্চিত্ত করতে চেয়েছেন, তাই। গাধার মতো কথা বলছেন কেন? এবার শ্রেয়সী দীপ্তর ভঙ্গি অনুসরণ করে একই টোনে বলল, সর্বনাশ, আপনি গাধার কথা শুনে ফেলেছেন নাকি? আমি কখনো শুনিনি গাধা কিভাবে কথা বলে, তাই জানি না কিসের মতো কথা বলছি। তবে শুনেছি। গলা খাদে নামিয়ে চূড়ান্ত ইতর প্রজাতির ছেলেটার দিকে খানিকটা মাথাটা এগিয়ে নিয়ে ষড়যন্ত্রীর মতো শ্রেয়সী বলল, সব প্রাণী কিনা স্বজাতির ভাষা বুঝতে পারে। আপনি যেহেতু গাধার ভাষা জানেন। এই পর্যন্ত বলে থামল শ্রেয়সী। বাস হর্ন বাজাচ্ছে, উঠতে হবে। দীপ্তর দৃষ্টি বিস্ফোরিত হয়ে গেছে। এমন ফাজিল মেয়ে সে কখনো দেখেনি। ওর মতো বুদ্ধিমান আর মেধাবী ছেলেকে ঘুরিয়ে ফিরিয়ে সে কিনা গাধা বলল। ওর ফাজলামো করে বলা কথাটায় ফায়দা নিচ্ছে। ভালোই হয়েছে এই মেয়ের ব্যাগটা ছিনতাই হয়েছে। ওই লোককে পেলে সে বড় ধরনের একটা পুরস্কার দিত, চুরি করার জন্য, একেবারে সঠিক মানুষকে বাছাই করার জন্য। কি হলো, আসুন? নাকি পালানোর ফন্দি করছেন? দীপ্ত কখনো মাঠ ছেড়ে পালায় না, বৃক্ষের পরিচয় হয় তার ফলে। শ্রেয়সী কথাটা বলেই গটগটিয়ে হেঁটে বাসে উঠল। এবার শান্তি লাগছে কিছুটা। মোক্ষম জবাব দিয়েছে। আজ এই ছেলেকে সে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে তার বুদ্ধি হাঁটুতে। দীপ্ত নিজের সিটের দিকে যাচ্ছিল, কিন্তু শ্রেয়সী রাজি হলো না। যদি ওকে বিপদে ফেলার জন্য কোনো মতলব করে পালায়, পাশের লোকের সাথে সিট এক্সচেঞ্জ করতে হয়েছে বাধ্য হয়ে। কেন যে ফাজলামো করতে গেল এই পাগল মেয়ের সাথে। তবে সেও দীপ্ত। বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী, কথাটা ওর মাথায় ঘুরছিল। মোক্ষম জবাব সে দেবে। বাস থামার পরে দেখা গেল শ্রেয়সীর কাছে দুটো বিশাল সাইজের ব্যাগ, একটা ছোট লাগেজ। এগুলো ধরে ধরে সিএনজিতে তুলতে সাহায্য করতে হলো দীপ্তকে। এখন যাচ্ছে থানায়। মোবাইলের জন্য জিডি না করলেই নয়। সিএনজি ভাড়া দিল 300 টাকা। জিডি করে বাইরে এসে একটা কোল্ড ড্রিঙ্কস কিনে শ্রেয়সীর হাতে দিয়ে দীপ্ত বলল, এখন পর্যন্ত 625 টাকা হয়েছে। এখন আর কোথায় যাবেন? বাসায়। আচ্ছা চলুন। আমার বাসা আপনাকে চিনতে হবে না। আমাকে আর ব্যাগগুলোকে একটা সিএনজিতে তুলে দিন আর 375 টাকা দিন। আমি একেবারে 1000 টাকা পাঠিয়ে দেব। আপনার মোবাইল নম্বর লিখে দিন। শ্রেয়সী খেয়াল করছে বাস থেকে নেমে দীপ্ত কোনো ধানাই পানাই করেনি, বরং স্বপ্রণোদিত হয়েই সাহায্য করছিল। আপনি যদি 1000 টাকা না পাঠান তাহলে আপনাকে কোথায় পাবো? আপনার নম্বর দিন। নিজের মোবাইল ফোন বের করলো দীপ্ত। আমার ফোন যে হারিয়ে গেছে দেখলেন না? নাম্বার তো আর চেঞ্জ করবেন না, তাই না? আমার কষ্টের 1 টাকাও আমি ফাও খরচ করি না। আমিও ফাও টাকা নিতে চাই না। দীপ্ত নিজের নম্বর একটা কাগজে লিখে দিল। শ্রেয়সীর নম্বর সেভ করে নিল। তারপর খুব সুন্দরভাবে সিএনজিতে তুলে দিল। সিএনজি ছাড়ার আগে মাথা বের করে মিষ্টি হেসে শ্রেয়সী বলল, অনেক ধন্যবাদ দীপ্ত। সে হাসির দিকে তাকিয়ে দীপ্তর মনে হলো মেয়েটা হয়তো আসলেই সুন্দরী। ও ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটল। শ্রেয়সীর নম্বর আছে ওর কাছে, এটা দরকার ছিল। দীপ্তকে আজ পর্যন্ত কেউ রিজেক্ট করেনি। শ্রেয়সী সেটা করেছে। এরপর শ্রেয়সী নিজে ওকে বিয়ে করতে চাইবে। ওকে রিজেক্ট করতে দীপ্তর কেমন লাগবে ভাবতেই তা ভালো লাগছে।
ওর চর্মকে কতদিন অগ্রাহ্য করতে পারবে মেয়েটা। খেলায় ইন্টারেস্ট ফিরে এলো দীপ্তর। অবশ্য ওকে একটু বেশি ধৈর্যের পরিচয় দিতে হবে, পুতু করে ইমপ্রেস করতে হবে, সেটা এক মস্ত যন্ত্রণা। তা হোক, যে পৈশাচিক আনন্দ হবে ভাবতেই সে এখনই শিহরিত হচ্ছে। শ্রেয়সী সময়ের সাথে সাবলেটে উঠেছে। একজন মহিলা তার মেয়েকে নিয়ে থাকতো। মেয়ের অ্যাডমিশন টেস্ট শেষ হয়ে গেছে বলে বাসা ছেড়ে দিয়েছে। সময় একজন পার্টনার খুঁজছিল। শ্রেয়সীরও বেশ সুবিধা হলো তাতে। ওর অফিস থেকে বাসাটা কাছেই। বাসা গোছগাছ করে মোবাইল ফোনের সাথে আরও কিছু প্রয়োজনীয় কেনাকাটা সারল। এরপর সে দীপ্তর টাকাটা পাঠিয়ে দিল, সাথে একটা এসএমএসও করলো। আবারও ধন্যবাদ সেদিনের জন্য শ্রেয়সী। দীপ্তর নম্বর থেকে কল এলো ঘন্টা 2 পরে। যাক, মনে করে টাকাটা পাঠিয়েছেন। কেন ভেবেছিলেন মেরে দেব? হতেও পারত। আপনাকে কেউ কি বলেছে কোনো দিন যে আপনি একজন অতি উচ্চতর প্রজাতির উইপোকা? সেদিন আপনি তো বললেন সবাই তার স্বজাতিকে চিনতে পারে। দীপ্ত, শুনুন, আপনি সেদিন আমার উপকার করেছেন। কৃতজ্ঞতাবশত একটা এসএমএস পাঠিয়েছিলাম। যেটা করা আমার উচিত হয়নি। কয়লা ধুইলেও ময়লা পরিষ্কার হয় না। ওপাশে কিছুক্ষণ নীরবতা। এরপর দীপ্ত স্বর পাল্টে হঠাৎ বলল, আপনি জয়েন করেছেন? হ্যাঁ, আজই। কংগ্রেচুলেশন। শ্রেয়সী হঠাৎ প্রসঙ্গ পরিবর্তনে খানিকটা বিস্মিত হলো। তবুও কারোর অভ্যর্থনার বিপরীতে তো কর্কশ শব্দ প্রয়োগ করা যায় না। তাই হেসে বলল, থ্যাংক ইউ। ট্রিট দেবেন না? সেদিন আপনার এত উপকার করলাম, অন্তত ব্যাগ টেনে দেবার জন্য হলেও তো একটা ট্রিট পাওনা হতেই পারে। এবার শ্রেয়সী ভাবল উত্তরে কি বলবে। প্রচণ্ড নাক উঁচু ছেলে, তবে হার্মফুল নয় বলেই ওর মনে হলো। সেদিন গাইগুই করলেও ভালো খেয়াল রেখেছে ওর। 7-5 ভাবছিল, তখন দীপ্তর কথা শুনল। আপনি তো ভীষণ কিপটে মানুষ, থাক লাগবে না। শ্রেয়সী হেসে বলল, মোটেই না, আমি বরং উল্টোই ভাবছিলাম। আপনি আমার কাছে ট্রিট চাইছেন, বিষয়টা হজম করতে একটু সময় লাগছিল। আমার আপত্তি নেই, হতে পারে। নেক্সট ফ্রাইডে ফিরে আসেন? হ্যাঁ। তাহলে আপনার সুবিধা মতো একটা লোকেশন জানিয়ে দিয়েন, আমি চলে আসব। ঠিক আছে, তবে আসার আগে আপনার ইগোর ড্রামটা প্লিজ বাসায় রেখে আসবেন। দীপ্ত রেগে কিছু একটা বলবে, এটাই প্রত্যাশা করছিল, কিন্তু সে বলল, আপনিও আপনার চটকা রাগের বস্তাটা আপনার বেডরুমে ফেলে আসবেন প্লিজ। দুজনেই হেসে ফেলল এবার। মা বাবা টেনশনে পড়ে গিয়েছিলেন সেদিন। তাদের শান্ত করতে বেশ বেগ পেতে হয়েছিল ওকে। নতুন অফিসেও খারাপ লাগছে না, দুদিনেই কিছুটা হলেও মানিয়ে নিয়েছে। সোমার সাথে আগে থেকেই ভালো বোঝাপড়া ছিল। হলে ওরা একই ফ্লোরে থাকতো। এখনও চাকরির জন্য চেষ্টা করছে, সাথে চুটিয়ে প্রেম করছে। সামিরেরও চাকরি হয়নি, যে কোনো একজনের একটা গতি হলেই বিয়ে সেরে ফেলবে। তবে দীপ্ত হঠাৎ জেসে পড়ে ট্রিট চাইল, বিষয়টা একেবারেই অপ্রত্যাশিত ছিল। এই ছেলেকে বিশ্বাস নেই, দেখা যাবে সেদিন ওকে খাটিয়েছে। তার শোধ তুলতে কিছু একটা ছেলে মানুষই কাজ করে বসল। মহসিন সাহেব এই সপ্তাহেও আসবেন না। দীপ্তর ভীষণ রাগ হচ্ছে। বাড়িতে ওরা সেভাবে যায় না। ওর মায়ের সাথে ডিভোর্সের পর থেকেই যাওয়া কমে গেছে। তখন সে ছোট ছিল। আশেপাশের লোকজন ওকে জিজ্ঞেস করতো, তোমার মা কোথায়? তোমার বাবার সাথে কি মায়ের খুব ঝগড়া হতো? মহসিন ভাই কি ভাবিরে মার দিত? কেউ কেউ আরও এক ধাপ উপরে গিয়ে চারিত্রিক সনদ বিতরণ করতেও পিছপা হতো না। ওর ভীষণ কান্না পেত তখন। বাসায় ফিরে লুকিয়ে লুকিয়ে কাঁদত। মহসিন সাহেব এসব পর্যবেক্ষণ করে নিজেই যাও প্রায় বন্ধ করে দিলেন। ছেলের জন্য একটা সুস্থ সুন্দর পরিবেশ নিশ্চিত করাই তার উদ্দেশ্য ছিল। তিনি সেই যে গেলেন। 3 সপ্তাহ পেরিয়ে গেছে, তিনি ফিরছেন না। জমিজমা সংক্রান্ত কিসের ঝামেলা, এসব দীপ্তর ভালো লাগে না, তাই সে চলে এসেছে। এই সাপ্তাহিক ছুটিতে সে দেখা করতে গিয়েছিল। তখন বাবা বললেন, ওই ভূতের বাড়িতে যাওয়ার এত তাড়া নেই, তুই থাকগা। ভূতের বাড়ি মানে? ভূতের বাড়ি মানে জানিস না? যেই বাড়িতে ভূত থাকে, হন্টেড হাউস। ভূতের বাড়ির মানে আমি জানি না বাবা, এখানে ভূত কই সেটা তো জানি না। কেন, তুই আর আমি ছাড়া ওই বাড়িতে আর কে আছে? ভূত আরামে রাজত্ব চালাচ্ছে। বাড়িতে মানুষ নিয়ে আয়, ভূত পালাক। বাবা, তুমি ঘুরে ফিরে এক টপিক নিয়ে কথা টেনে আমাকে ক্লান্ত করিও না তো। তুই এসব শুনে বিরক্ত হয়েও তো একটা বিয়ে করে ফেলতে পারিস। দামড়া ছেলে বিয়ে করেনি, বিষয়টা কেমন জানিস? মাথা দুদিকে নেড়ে দীপ্ত বলল, কেমন? আমি এখন সমাজের চোখে একজন পুত্রদায়গ্রস্ত পিতা, যার বিবাহ উপযুক্ত ছেলে আছে, কিন্তু তার বিয়ে হচ্ছে না। বিয়ে হচ্ছে না মানে কি? আমি চাইলেই হবে। তাহলে চাইছিস না কেন? ওসব তোর ভঙ্গের কথা আমাকে বলিস না। দীপ্ত হাত দিয়ে মাথা চেপে ধরল। বাবার মতো ড্রামবাজ লোক সে আর একটাও দেখেনি কখনো।
এর পরদিন সে ঢাকায় ফিরল। তখন শ্রেয়সীর সাথে রাস্তায় দেখা হলো অপ্রত্যাশিতভাবে। ঘটনাবহুল একটা জার্নি শেষে সে বাসায় ফিরে এসেছে। এই সপ্তাহে বাবা ফিরবেন না, তিনি জানিয়েছেন একেবারে তার পরের সপ্তাহে ফিরে আসবেন। দীপ্ত অপেক্ষায় ছিল শ্রেয়সীর সাথে কথা বলার জন্য। এই মেয়েটা ওকে বারবার পাশার দানে হারিয়ে দিচ্ছে, এটা ওর সহ্য সীমার বাহিরে। সেদিন বাসে এই পাজিমের কাছে নাজেহাল হতে হয়েছে। একটা ভালো খবর, সুযোগ বুঝে ট্রিট দিতে রাজি করানো গেল। এবার একটু কিছু জিনিস নিয়ে স্টাডি করা জরুরি। সে গুগলে সার্চ করলো মেয়েদের সহজে ইমপ্রেস করার উপায়। খানিকক্ষণ ঘাটাঘাটি করে মনে হলো না, লাভ হলো না। সে এবার ওর সবচাইতে কাছের বন্ধু শিমুলকে কল দিল, যার প্রেমের বিয়ে ছিল। প্রেমের ক্ষেত্রে এই ছেলে একেবারে কিংবদন্তি তুল্য। কি ব্যাপার, তোর কোনো খোঁজখবর নাই? আমাবস্যার চাঁদ হয়ে গেছিস একেবারে। তুইও তো ব্যস্ত থাকিস বই আর বউ নিয়ে। হ্যাঁ, তা আছি, বই পড়তে ভালো লাগে, আর বউরে ভালোবেসে বিয়ে করলাম। সময় না দিলে উপায় আছে? কেন, ভয় পাস নাকি? বিয়ে করিস নাই তো, তাই জানিস না। একটা ওপেন সিক্রেট কথা আছে না, পৃথিবীর সব পুরুষেই তার বউকে একটু হইলেও ভয় পায়। মনে মনে দীপ্ত বলল, খেয়ে দেয় মানুষের কোনো কাজকর্ম নাই, বউরে পাম্পার করা লাগবে আজাইরা। এজন্যই বিয়ে করার ইচ্ছা নাই। বাবা যে কেন বোঝে না। শোন না দোস্ত, তোরে যে জন্য কল দিলাম, আচ্ছা তুই তো প্রচুর বই পড়িস। ওই অমুকের 101 উপায় এরকম নামের তো প্রচুর বই আছে। মেয়েদের মন জয় করার 101 উপায় এমন নামের কোনো বই আছে? প্রতিক্রিয়া হলো মারাত্মক। তুই প্রেমে পড়েছিস? দোস্ত, মাইন্ড খাইলাম। এই সুখবর তুই এতক্ষণে দিলি মামা? আরে ধুর, তেমন কিছু না, জাস্ট আউট অফ কিউরিসিটি।